নমস্কার, কেমন আছেন সবাই? বৃষ্টির গল্প ফোটায় আবারও আপনাদেরকে স্বাগত জানাই। আরেকটি নতুন গল্প নিয়ে আবারও আপনাদের কাছে হাজির হলাম। আজকের গল্পের নাম মাতসুমোতো, লিখেছেন প্রতিভা বসু। চলুন আজকের নতুন গল্পটি শুনে নেওয়া যাক। প্রথম দেখাতেই জাপানি মেয়ে মাতসুমোতো আমাকে ভালোবাসলো। বাঁ হাতের কোড়ে আঙুল বাড়িয়ে আমার ডান হাতের কোড়ে আঙুল জড়িয়ে ভরা গলায় বলল, বন্ধু হলাম। তার এই আবেগের জন্য আমি প্রস্তুত ছিলাম না। অপ্রত্যাশিত আনন্দে উচ্ছ্বসিত হয়ে বললাম, এই বন্ধুতা আমি চিরদিন মনে রাখব। এরপরে মাতসুমোতো আমার দুই গালে দুবার চুমু খেলো। তার অসম্ভব নরম হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরল। দেখা হয়েছিল এক ভোজ সভায়। ওসাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষরা সেই ভোজের আয়োজন করেছিলেন। বিদেশি অতিথিকে অভ্যর্থনা জানাচ্ছিলেন তারা। কিছু জাপানি ছাত্রছাত্রীও ছিল সেখানে। এই মাতসুমোতোও তাদেরই একজন, বয়স্ক ছাত্রী। মাঝে অনেকদিন বাদ দিয়ে আবার ভর্তি হয়েছে সংস্কৃত সাহিত্যে পারদর্শিনী হবার জন্য। সম্পূর্ণ জাপানি প্রথায় আদর, অভ্যর্থনা এবং খাদ্য পানীয় শেষ হতে সেদিন রাত হয়েছিল। হোটেলে এসে পৌঁছতে পৌঁছতে 12:30 বেজে গেল। যে গাড়িতে আমাদের পৌঁছে দিয়ে গেলেন ওরা, মাতসুমোতোও সেই গাড়িতে ছিল। সে সব সময় আমার হাত ধরে বসেছিল। কিছু কৌতুক আর কিছু ভালোবাসা মেশানো দৃষ্টিতে আমাকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। বিদায় নেবার সময় এতখানি নিচু হলো, নরম হাসিতে সারা মুখ ভরিয়ে দিয়ে বলল, কাল তোমাদের কখন পাবো? আমি হিসেব করে বললাম, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত কেবল এখানে আর ওখানে, তারপরে ছুটি। তুমি আসবে? সেই জন্যই তো জিজ্ঞেস করলুম। খুব ভালো কথা, তাহলে 8টার পরে এসো। 8:15-তে আসবো। আমাদের পৌঁছে দিতে 4জন অধ্যাপক এসেছিলেন। একে একে প্রথমত সকলেই বিদায় নিলেন। মাতসুমোতো গাড়িতে উঠে মুখ বাড়িয়ে ঘাড় কাত করল। পরের দিন কাটায় কাটায় 8:15-তেই এলো সে। শুধু হাতে নয়, উপহার নিয়ে এসেছে। একটি অতি উৎকৃষ্ট ব্রোকেডের ব্যাগ, একগুচ্ছ চেরি আর এক বাক্স মিষ্টি। আমি বললুম, এসব কি? মাতসুমোতো বলল, ভালোবাসা। ভালোবাসার চেহারা যে এরকম আমি তা জানতুম না। তোমাকে দেখার আগে আমিই কি জানতুম সে কথা? আমার যে তোমার জন্য কত কিছু আনতে ইচ্ছে করছিল তা তো তুমি জানো না। কিন্তু তোমাকে আমি আরও একটা জিনিস দেব। এই বলে কালো কুচকুচে একটি কলম আমার হাতে গুঁজে দিল। বলল, এটা আমার নিজের কলম। আমার নাম খোদাই আছে এতে। আমি জানি পথের দেখা এই ক্ষণিকের বন্ধুকে যদি বা কখনো ভোলো, কলমটি দেখলেই মনে পড়ে যাবে, নামটা পড়ে নিতে পারবে। আমার ডাক নাম মাসু। আমি বললাম, মাসু, তোমাকে আমি কখনো ভুলবো না। আমার এই দীর্ঘ জীবনে এমন সুন্দর বন্ধুত্বতা আর কখনো আমি পাইনি। এমন পবিত্র ব্যবহার আমি কখনো দেখিনি। মাসু বলল, ভারতীয় মেয়েরা অতুলনীয়। আমি বললাম, জাপানি মেয়েরা স্বর্গীয়। এরপরে আমি আর মাসু রাত 11টা পর্যন্ত কত কি যে গল্প করেছিলাম মনে নেই। মাসু ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলছিল। মাঝে মাঝে আটকে গেলে ছোট্ট একটা ডিকশনারি খুলে দেখে নিচ্ছিল বিশেষ শব্দটি। বিদায়ের সময় মাসু পরের দিন কখন দেখা হবে জিজ্ঞেস করল। পরের দিনও সারাদিন এখানে ওখানে আমন্ত্রণ নিমন্ত্রণের পালা ছিল। ফাঁক খুঁজে পাওয়া গেল না। খুব বিমর্ষ হলো সে। সুদূর ভারতবর্ষের এক কোণের এক বাংলাদেশের একটি নিতান্ত আটপৌরে মেয়ের জন্য তার এই কাতরতা দেখে আমি রোমাঞ্চিত হলাম। মাত্র 10 দিনের জন্য এদেশে এসেছি আমরা। আমার স্বামীকে এখানকার বিশ্ববিদ্যালয়ে নিমন্ত্রণ করে নিয়ে এসেছেন। আমি এসেছি সঙ্গে। চলেছি অবশ্য বহুদূরের পাল্লায়। এটি পথের নিমন্ত্রণ। বরং ঘরবাড়ি ছেলে মেয়ে ছেড়ে কেমন করে দিন কাটাবে তাই ভাবছিলাম। এই মমতায় আমার প্রায় চোখে জল এলো। সেই রাত্রে কিয়োটো হোটেলের দুগ্ধ ফেননিব শয্যায় জীবনের কাছে কৃতজ্ঞ হলাম। বলাই বাহুল্য, যে কদিন ছিলাম যেমন করে হোক না কেন, কোনো না কোনো সময়ে আমি আর মাসু একসঙ্গে হয়েছি। কখনো কিয়োটোর মন্দিরের মতো পরিচ্ছন্ন রাস্তায় দুপাশে নুয়ে পড়া চেরি গাছের ফুলে ভরা ডালের তলা দিয়ে হেঁটে হেঁটে গল্প করেছি।
কখনো কিয়োটো হোটেলের অগণিত নানাবিধ চেহারার ইন্দ্রপরিতুল্য বসবার ঘরে বসে সময় কাটিয়েছি। কখনো কোনো পুরানো জাপানি সরাইখানার অভ্যন্তরে টেম্পুরা খেতে খেতে আড্ডা জমিয়েছি। মাসু ধনী লোকের মেয়ে, তার বাবা কিমানো ব্যবসায়ী। কিয়োটো এবং টোকিও শহরে তাদের দুটি বিখ্যাত কিমোনোর দোকান আছে। টোকিওর দোকান মাসুর বাবা দেখাশোনা করেন, কিয়োটোর দোকানে বসেন মাসু আর মাসুর মা। এখানকার ছেলেমেয়েরা জাপানের চেয়ে আমেরিকান বেশি। তার চুল ছেটে ফেলেছে, আঁটো ফ্রক ধরেছে, মুখে ইংরেজি বুলির খই ফুটছে। কিন্তু মাসুর পোশাক তেমনই পাঢাকা, পিঠে অবি বাঁধা ভারী কালো চুলের উঁচু খোপায় মুক্তোর লম্বা কাটা বসানো, গায়ের রং শাঁখের মতো সাদা মসৃণ, মুখের লাবণ্য জোয়ারের মতো। যখন ফুলো ফুলো চেরা চোখে তাকিয়ে হাসে, শিশুর চেয়েও পবিত্র দেখায়। মাসুর বয়স 27, কিন্তু এখনো অবিবাহিত। আমি বললুম, বিয়ে করবে না? মাসু বলল, না। কেন? অনেক বাধা আছে। কিসের বাধা? তুমি এত সুন্দর, এত ভালো, বিয়ে না করলে কতগুলো লোক বঞ্চিত হবে। তোমার মতো স্ত্রী, তোমার মতো মা। মাসু এইখানে থামিয়ে দিল আমাকে, চোখ নিচু করে বলল, অন্য কথা বলো। আমিও চুপ করে গেলাম। সত্যিই তো, এসব ব্যক্তিগত কথায় আমার দরকার কি? কিন্তু মাসুই একটু পরে আবার কথাটা তুলল, বলল, জীবনে আমি দুটো মানুষকে ভালোবেসেছি। অবশ্যই মা বাবা বা আত্মীয়ের কথা ধরছি না এর মধ্যে। একজনকে প্রেম দিয়েছি, একজনকে বন্ধুতা দিয়েছি। বললাম, দুটোই খুব ভালো কথা। যাকে প্রেম দিয়েছ সেও নিশ্চয়ই তোমাকে প্রেম দিয়েছে, আর বন্ধু তো বন্ধুতা দেবেই। জেন মঠের ফুলে ভরা ঘাসে ছাওয়া মাঠে বসে আমার কথা বলছিলাম। মাসু এক মুঠো দূর্বা হাতে তুলে নিল, ঘ্রাণ শুকলো। চুপ করে থেকে সজল চোখে তাকিয়ে বলল, কিন্তু দুটোই আমার ব্যর্থ হয়েছে। ব্যর্থ হয়েছে কেন? যাকে প্রেম দিয়েছি সে প্রেম দিয়েছে অন্যকে, যাকে বন্ধুতা দিয়েছি সে প্রেম দিয়েছে আমাকে। বুঝিয়ে বলো। তুমি বিদেশিনী, তবু আমি আজ তোমাকেই আমার মনের কথা বলবো। তুমি ভারতীয়, তুমি নিশ্চয়ই আমার দুঃখ বুঝবে। কিন্তু একটাই শুধু ভয়, তুমি লেখো। সেটা কি ভয়ের? ভয়ের বই কি, যদি লিখে ফেলো? ক্ষতি কি? ছিছি, সবাই জেনে যাবে। আমি বাংলা ভাষায় লিখি, তোমার কোনো ভয় করবার কারণ নেই। মাসু হাসল। মাসুকে যে দেখেনি তাকে বোঝানো যাবে না সে হাসি কত মধুর। বলল, তা লিখলেই বা কি হয়, লেখারই বিষয়। আমার জীবন বড় অদ্ভুত, বড় বেদনাময়। হাতের ঘড়ি দেখল, আরও ঘন্টা 2 আমরা একসঙ্গে আছি। তোমাকে আমি সব কথাই খুলে বলি। মনের ভার আমি না নামিয়ে পারছি না। বিশেষ করে আজ কয়েকদিন যাবৎ বড় বেশি অশান্তি যাচ্ছে। মজাটা কি জানো? ঈশ্বর সত্যি করুণাময়। আমার এই প্রচণ্ড অশান্তির সময় কেমন তোমাকে মিলিয়ে দিলেন। তোমাকে না পেলে আমি বাঁচতাম না। আমি অভিভূত হয়ে বললাম, মাসু, তুমি সত্যিই আমাকে এত বন্ধু ভাবো? তেরচা চোখে তাকালো মাসু। ভাবি না, তোমাকে প্রথম দেখেই তো আমি বুঝেছিলাম যে মনের সঙ্গে আমি মন মেলাতে পারি, সে হচ্ছে এই। কিন্তু কি দুঃখ ভাবো, দুজন আমরা 2 দেশের। হয়তো জীবনে আর কোনোদিন তোমাকে আমি দেখব না। ও কথা বলো না, আমি তোমাকে মস্ত মস্ত চিঠি লিখব। তুমি নিশ্চয়ই ভারতবর্ষে আসবে। মাসু তার হাতের মুঠোয় আমার হাত তুলে নিয়ে চুপ করে বসে রইল। আমিও একটু সময় চুপ করে রইলাম। তারপর বললাম, কি বলবে বলছিলে? হ্যাঁ, বলবো। এই বলে কোনো ভূমিকা না করে মাসু আমাকে যে গল্পটা বলল তাই। মাসুর বাবার এক বন্ধু আছেন, তিনি কিয়োটোর সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোরের স্বত্বাধিকারী, লক্ষ লক্ষ টাকার মালিক। তার একটি ছেলের সঙ্গে খুব ছেলেবেলা থেকেই মাসুর বিয়ে ঠিক ছিল। ছেলেটি চমৎকার, যেমন বিদ্যা বুদ্ধি সততা তেমনই দেখতে সুন্দর।
আর শৈশব একসঙ্গে খেলাধুলা মেলামেশা করে বড় হয়ে উঠেছে দুজন। দুই পরিবার পাশাপাশি থাকতে থাকতে আত্মীয়ের মতো হয়ে গেছে। বিয়ের কথাটা মাসু বা ছেলেটি অনেকদিন পর্যন্ত জানতো না। জানবার আগেই ছেলেটি একদিন তাকে প্রেম নিবেদন করলো। ছেলেটির নাম তোশিও হায়াসি। বাড়ির পিছন দিকের বাগান ঘেরা একটি চাতালে দাঁড়িয়ে কথা বলছিল তারা। সেই বছর তাদের বাগানে অজস্র ফুল ফুটেছিল, অজস্র প্রজাপতি এসেছিল। তোশিও সেদিকে তাকিয়ে বলল, আমার হৃদয় আজ এই বাগানের মতোই উদ্ভাসিত। রক্তকণিকারা এই প্রজাপতির মতোই অস্থির চঞ্চল। মাসু, আমার মাসু, তুমি আমাকে ভালোবাসো তো? তোশিও মাসুর চিরদিনের বন্ধু। তোশিওকে সে কি আজ ভালোবাসে? জ্ঞান হয়ে থেকেই তো সে কথা জানে। তোশিওর জন্য সে কি না করতে পারে। কিন্তু তোশিওর কথা শুনে তোশিওর গভীর দৃষ্টির দিকে তাকিয়ে হঠাৎ সেদিন সে অনুভব করলো ভালোবাসার অনেক ধরন আছে। সব ধরন সকলের সঙ্গে আসে না। তোশিও তার কাছে আজ যে ভালোবাসার আবেদন জানাচ্ছে, সে ভালোবাসা মাসুর অন্তরে জন্ম নেয়নি। প্রথমটায় মাসু হাসবে ভেবেছিল, পরে ওর কান্না পেল। চুপ করে থেকে বলল, আমাদের দেশে ভালোবাসার বিয়ে প্রচলিত নেই। তা কি তুমি জানো না? গুরুজনরা এই ভালোবাসার কথা জেনে ফেললে আর কি আমরা দেখা করতে পারবো? তোশিও বলল, গুরুজনদের এখানে টেনে এনো না। এখানে তাদের জায়গা নেই। এখানে তুমি আর আমি। তুমি তোমার মনের কথা বলো। মাসু ভেবে পেল না কি বলবে। মুখের দিকে প্রত্যাশা ভরা দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে তোশিও বলল, বুঝতে পেরেছি, জবাব দিতে পারছো না তুমি, এবং সেটা লজ্জার জন্য নয়। আসলে নিজের মনের কথা তোমার জানা নেই বলে। ঠিক আছে, আমি আবার কাল দেখা করব তোমার সঙ্গে। এবার যাবার আগে তোমার মুখ থেকে এই কথাটা শুনে যাব আমি। তোশিও পড়াশোনা করতো নিউ ইয়র্কে। বড়লোকের ছেলেরা তাই করে এখানে। সেটা তাদের অভিজাত্যের লক্ষণ, তাদের ফ্যাশন। ছুটিতে ছুটিতে আসে। এই দ্বিতীয় ছুটিতে এসেছে সে। দূরে গিয়েই হৃদয়ের এই ভাবটা উপলব্ধি করতে পেরেছে। সে যাবার প্রথম গিয়েছিল, কেঁদে ভাসিয়েও ছিল মাসু। মাসুর সব খালি হয়ে গিয়েছিল। তোশিও যে তার অবাল্য বন্ধু, তোশিওকে ছেড়ে সে থাকবে কেমন করে? আস্তে আস্তে অভ্যেস হয়ে গিয়েছিল। অন্য বন্ধু বান্ধবের সংস্পর্শে সেই অভাববোধ কেটে গিয়েছিল, কিন্তু তোশিওর যায়নি। কি করে যাবে? মাসুর মতো বন্ধু তো সে একজনের বেশি দুজনকে পেতে পারে না, দুজনকে চাইতে পারে না। সে ভাব তার আর কারো সঙ্গে আসবেই না হৃদয়। মাসুর জায়গা শুধু মাসুর জন্যই। তার প্রাণ মন মাসুতেই ভরা। সেই রাত্রে মাসু ঘুমোতে পারল না। সারা রাত এপাশ ওপাশ করে কাটিয়ে দিল। পরের দিন যখন দেখা হবার সময় হলো, ভয় করতে লাগলো তার স্বতঃস্ফূর্ত আনন্দ নিয়েই চিরদিন যার সঙ্গে দেখা করতে অভ্যস্ত সে মানুষ সেদিন তার ভয়ের কারণ হয়ে উঠল বলে বুকের ভিতরটা তোলপাড় করতে লাগলো। একটা দুর্বোধ্য কষ্টে অশান্ত হয়ে পড়ল। ভেবে চিন্তায় একটা চিঠি লিখল সে। লিখল, তুমি আমার কাছে যে প্রশ্নের জবাব চেয়েছ, সে প্রশ্নের জবাব দেওয়া আমার পক্ষে সহজ হচ্ছে না। এর একটা পরিণতি আছে। সেই পরিণতিটা আমি কিছুতেই মনের সঙ্গে গ্রহণ করতে না পেরে কেবলই বিধ্বস্ত হচ্ছি। আমাকে সময় দাও। চিঠিটা সে দেখা করে তোশিওর হাতে দিল। এক পলকে পড়ে ফেলে তোশিও খানিকক্ষণ অন্যদিকে তাকিয়ে চুপ করে রইল। তারপর একটি কথা না বলে চলে গেল। মাসু পিছনে পিছনে গিয়ে বলল, রাগ করলে? তোশিও বলল, না। কাল আসবে তো? না। কেন? কাল চলে যাব। কোথায়? যেখানে থাকি। তোমার তো এখন ছুটি। এখানে থাকার আর আমার কোনো অর্থ হয় না। মাসু কাঁদো কাঁদো হয়ে বলল, এতদিনের এত ভালোবাসা কি ওই একটা কথার উপরই নির্ভর করেছিল? তোশিও বলল, এতদিন করছিল না, এখন করছে। এই বলে দ্রুত পায়ে ঘাস মারিয়ে একবারও ফিরে না তাকিয়ে নিজেদের আপেল বাগিচার মধ্যে ঢুকে গেল। পাশাপাশি কম্পাউন্ডে দাঁড়িয়ে মাসু তাকিয়ে রইল।
পরের দিন শোনা গেল বাবা মা কারো কথা না শুনে তোষিও নিউ ইয়র্কে চলে গেছে। মাসুর বয়স তখন 21। মন্দ বয়স নয়। মাসুর মা বাবা এবার তার বিয়ে দিতে উদ্যোগী হলেন। আর এই প্রথম মাসু জানল তোষিওর সঙ্গেই বিয়ে ঠিক হয়ে আছে তার। সে যে কি বলবে কি করবে কিছুই ভেবে ঠিক করতে পারল না। যা সহজ, যা সুন্দর, যা উৎকৃষ্ট সবই মাসুর কাছে উপস্থিত করেছিলেন বিধাতা। মাসুর বিড়ম্বিত ভাগ্য তা গ্রহণ করতে পারল না। তোষিও তার স্বামী হবে, সন্তানের পিতা হবে, তা এই কথাটা ভাবতেই দাঁতে কাকড় পড়ল তার। তবু বিয়ের আয়োজনে বাধা হলো না। মেয়ের মতামতের কথা কোনো বাপ মা ভাবে না। এদেশে মাসুর বাপ মাও ভাবলেন না। টেলিগ্রাম পেয়ে তোষিও চলে এলো। এসে সব শুনে গম্ভীর হয়ে জিজ্ঞাসা করল, মাসু কি রাজি হয়েছে? তোষিওর বাবা মিস্টার হায়াসি আর মা মিসেস হায়াসি ছেলের কথা শুনে থ হতে হতে হলেন না। তাদের ছেলে আমেরিকা প্রবাসী, তার মতামত অন্যরকম তো হবেই। তারা ঘুরিয়ে বললেন, তোমার মতো সচ্চরিত্র, বিদ্বান এবং সুপুরুষ স্বামীর জন্য একজন মেয়ের যত প্রার্থনা দরকার মাসু ঠিক তত প্রার্থনা করেছিল। তবে পেয়ে যে সে বর্তে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সুতরাং তার মতামত নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। এ কথায় তোষিও শান্ত হলো না। বলল, আমি নিজে একবার ওর সঙ্গে কথা বলবো। মিস্টার হায়াসি এবার দৃঢ় হয়ে বললেন, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে নাকি? তোষিও বলল, জানি না, তবে বিয়ের আগে একবার ওর সঙ্গে আমি দেখা করবই। সেটা নিয়ম নয়। যার সঙ্গে ছেলেবেলা থেকে খেলাধুলো করে বড় হয়ে উঠেছি তার সঙ্গে দেখা করার মধ্যে কি এত নিয়মের প্রশ্ন থাকতে পারে? সে এখন তোমার বন্ধু নয়, বাল্য সঙ্গী নয়, ভাবি স্ত্রী। বিয়ের আর 10 দিন বাকি। এই 10 দিন তোমাদের দেখাশোনা বন্ধ। মা বাবার মুখের উপর কথা বলা অভ্যেস নেই তোষিওর। চুপ করে মাথা নামিয়ে উঠে গেল। কিন্তু সময় সুযোগ বুঝে বাইরে থেকে মাসুর কলেজে ফোন করলো। হঠাৎ তোষিওর গলা পেয়ে এত ভালো লাগলো, বিয়ে টিয়ে সব ভুলে ঠিক আগের মতো সরল আবেগে মাসু তাকে সম্ভাষণ করলো। তার উপরই রাগ করে 3 মাস আগে চলে গিয়েছিল তোষিও। 3 মাস ধরে প্রতিদিন একবার না একবার তার কথা মাসুর মনে হয়েছে। তার হাসি মনে পড়েছে, তার কথা বলার ভঙ্গি মনে পড়েছে, তার দুষ্টুমি করে খেপানোর কথা মনে পড়েছে। তার সঙ্গটা যে কত মধুর ছিল সে কথা মনে করে মাসুর বিষাদ লেগেছে জগৎটা। তোষিওর মতো একজন বন্ধু সংসারে বিরল। সেই বন্ধুকে হারাবার ব্যথায় সে অতিশয় কাতর হয়েছিল। তোষিও বলল, কেমন আছো? মাসু ব্যাকুল গলায় বলল, তুমি কেমন আছো? ওপিঠ থেকে একটু হাসলো তোষিও। এই মুহূর্তে মনে হচ্ছে তোরই বোধহয় কুলে ভিড়ল। মাসু, মাঝ নদীতে বড় তুফান, ভেবেছিলাম তলিয়ে যাবে। তাহলে তোমার কোনো আপত্তি নেই তো? আপত্তি কিসের? ও, এবার বুঝতে পেরে গম্ভীর হলো মাসু। বুকের ভিতরটা গুড়গুড় করে উঠল। তোষিওর ভালোবাসার স্রোত যেদিকে প্রবাহমান সেই স্রোতে মাসুর বন্ধুতা ভাসতে চায় না। তোষিও তার অবচেতন মনে বোধহয় স্নেহময় ভাইয়ের আসন পেতে বসেছিল। তা নইলে মাসুর মন এমন কেন হবে? কান্না পেয়ে গেল মাসুর। তোষিও বলল, কথা বলছো না কেন? কি বলবো? তুমি প্রস্তুত হয়েছ তো? কি বিষয়ে? বুঝতে পেরেও ভান করছো? আমি আমাদের বিয়ের কথাও বলছি। সময় নিয়ে মাসু বলল, আমার প্রস্তুতির উপর কি কিছু নির্ভর করছে? বিয়েটা যখন তোমার। কিন্তু আমি একজন মেয়ে, আমার কথার মূল্য কি? অসহিষ্ণু হয়ে তোষিও বলল, বুঝেছি। তোষিও, আর কিছু বলার দরকার নেই। আমাকে তুমি ক্ষমা করো, কিন্তু এই অপরাধে তুমি আমাকে তোমার বন্ধুত্বতা থেকে বিচ্ছিন্ন করো না। মাসু, আমি যা পারি না তা আমি কেমন করে করব? তুমি আমাকে মরে যেতে বলো, রাজি আছি। তুমি আমাকে একটা একটা করে অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে বলো, হয়তো তাও আমি পারব। কিন্তু হৃদয় ভরা প্রেম নিয়ে নিছক বন্ধুত্বতার ভান করে আর আমি তোমার কাছে দাঁড়াতে পারবো না। আমাকে বিদায় দাও। অশ্রু বাষ্পরুদ্ধ কণ্ঠে মাসু ডাকল, তোষিও।
তোষিও ফোন ছেড়ে দিল। আবার চলে গেল তোষিও। হায়াসি দম্পতি ছেলের ব্যবহারে মর্মাহত হলেন। মাসুর মা বাবাকে মাসু নিজের অমতের কথা জানিয়ে তোষিওর উপর তাদের আক্রোশ নিবারণ করল। নিভৃতে তার মা তাকে বললেন, কেন, তোর কিসের আপত্তি? মাসু বলল, জানি না। মা বললেন, এমন স্বামী কি একজন মেয়ে ইচ্ছে করলেই পেতে পারে? তোষিওর মতো গুণবান, হৃদয়বান এবং ধনবান পাত্র আর আমি কোথায় পাব? মাসু বলল, আমি কোনোদিন বিয়ে করব না। সন্দেহ করে মা বললেন, তুই কি গোপনে কারোর সঙ্গে মিশিস? না। তবে কেন ওকে ফিরিয়ে দিলি? আমি ভাবতে পারি না, কিছুতেই ভাবতে পারি না। ভাববার কি আছে এর মধ্যে? আছে, অনেক আছে। ও আমার স্বামী হলে অনেক কিছু ভাববার আছে। আমি তো জানোয়ার নই যে সব পারি। আর তোষিও তো রক্ত মাংসের মানুষ। আমি পারবো না মা, পারবো না। খোলাখুলিভাবে এই কথা বলে মার কোলে উপর হয়ে শুয়ে কাঁদতে লাগলো মাসু। মাসুর মা মাসুর মনের এই অদ্ভুত ভাবের কোনো ব্যাখ্যা না পেলেও দুঃখটা বুঝলেন। দীর্ঘশ্বাস ফেলে মেয়েকে শান্ত হতে বললেন তিনি। দিন চলতে লাগলো খুঁড়িয়ে খুঁড়িয়ে। 8 মাস পরে মাসুর বিয়ে পরীক্ষা হলো। পাস করে এমএতে ভর্তি হলো সে। এই 6 মাস তোষিও আর আসেনি। বিয়ে পাশের খবর আসার 7 দিন আগে মাসুর জন্মদিন ছিল। মূল্যবান উপহার এলো একটি নিউ ইয়র্ক থেকে। প্রেরকের নাম না থাকিলেও কে কাঠিয়েছে বুঝতে দেরি হলো না। আবার 7 দিন পরে পাশ করা উপলক্ষে আরেকটি উপহার এলো। তার 1 বছর পরে তোষিও দেশে এলো মায়ের অসুখের খবর পেয়ে। কিন্তু সবাই বলল তোষিওকে দেখে বোঝা যায় না তার মায়ের অসুখ না তার নিজের অসুখ। অমন সুন্দর স্বাস্থ্যবান ছেলের কি হাল হয়েছে? মিস্টার হায়াসি ছেলেকে দেখে রাগ ভুলে বিমর্ষ হলেন। জিজ্ঞেস করলেন, তোমার কি কোনো অসুখ করেছে? তোষিও মৃদু হেসে জবাব দিল, না তো। তবে এরকম চেহারা হয়েছে কেন? কি রকম? তোমাকে আমি ডাক্তার দেখাবো। তুমি বৃথা চিন্তা করছো। তোমাকে আমি আর ফিরে যেতে দেব না। আমার থিসিস কমপ্লিট করতে আরও 1 বছর বাকি। ছেড়ে দাও। তা কখনো হয়? খুব হয়। এবছরটা তোমার বিশ্রাম দরকার। চুপ করে রইল তোষিও। মায়ের অসুখ সেরে গেলেও সত্যিই তার যা হলো না। কেবলমাত্র পিতার আদেশের জন্যই নয়। এক রাত্রে প্রবল জ্বর এলো তার। মাথার একটা অদ্ভুত যন্ত্রণায় সে মুহ্যমান হলো। আর সেই দুর্বল অবস্থায় তার মনের জোর রইল না। অর্ধজাগ্রত বোধ নিয়ে সে মাসুকে খুঁজতে লাগলো। মিসেস হায়াসি নিজে এসে ডেকে নিয়ে গেলেন তাকে। প্রাণ মন ঢেলে সেবা করল মাসু। শুধু তাই নয়, তোষিও স্ত্রী হবার জন্যও নিজেকে প্রস্তুত করল সে। মনকে বোঝালো যে তোমার জন্য ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, তার জন্য তোমার কিছু ঋণ আছে এবং তা তোমার পরিশোধ করা দরকার। আর যার জন্য তোমার মনে এত শ্রদ্ধা ভালোবাসা, তাকে গ্রহণ করতে এই দ্বিধা তোমার মনের একটা ব্যাধি মাত্র। তোষিও 7 মাস পরে সুস্থ হয়ে পরিতৃপ্ত মন নিয়ে আবার চলে গেল নিউ ইয়র্ক। কথা রইল মাসু এমএ পাশ করলে, তার নিজের থিসিস শেষ হলে তারপর তারা বিয়ে করবে। এটা তাদের নিজেদের মধ্যে শর্ত হলো। বাপ মায়েরা কিছু জানলেন না। কাটলো কিছুদিন। দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে একটা সিদ্ধান্তে আসতে পেরে মাসু অনেকটা নিশ্চিন্ত বোধ করছিল সেই সময়। মনে মনে ভেবেছিল বিয়ে করলে, প্রেম হলেই এক শারীরিক সূচিতা কেটে গিয়ে শান্তি পাবে সে। কিন্তু প্রেমে পড়া যে সত্যি কি ভীষণ, এবং তার মধ্যে শরীরের প্রাধান্য যে কতখানি, সেটা সে প্রথম উপলব্ধি করল এক জার্মান ভদ্রলোকের সংস্পর্শে এসে। ভদ্রলোক জরুরি সরকারি কাজে কিছুকালের জন্য জাপানে এসেছিলেন। আর জাপানে এলে জাপানি কিমোনো কেনে না এমন বিদেশি কেউ নেই। এক ছুটির দুপুরে যখন একখানা বই হাতে নিয়ে এসে তাদের বিশাল দোকানের একটি নির্জন কোণে উপন্যাসের সবচেয়ে জোরালো জায়গাটায় এসে পৌঁছেছে, এমন সময় সে ভদ্রলোকটি এসে দাঁড়ালেন। ক্যাশিয়ার ছুটি নিয়েছে, টাকাটা মাসুকেই নিতে হবে। ভদ্রলোক গমগমে একটু অভিযোগ করলেন দোকানের লোকেরা তার দিকে ভালো করে মনোযোগ দিচ্ছে না বলে। বইটই রেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো মাসু। নিজের অন্যমনস্কতার জন্য লজ্জিত হলো। মাথা নিচু করে অনেকবার ক্ষমা চাইল। কিমোনোর দাম নিয়ে 50 বার আরিগাতো আরিগাতো বলতে লাগলো। আরিগাতো মানে ধন্যবাদ। সব কথাতেই তাদের ধন্যবাদ বলা অভ্যেস। সেদিন তার মাত্রা ছাড়ালো।
যাবার সময় ভদ্রলোক খুশি মনে বিদায় নিলেন। 3 দিন পরে খুব অপ্রত্যাশিতভাবে কলেজের পথে আবার দেখা হয়ে গেল ভদ্রলোকের সঙ্গে। কাঁধে ক্যামেরা নিয়ে তিনি দৃশ্য তুলে বেড়াচ্ছেন। মাসুকে দেখেই এগিয়ে এসে হাত ঝাঁকিয়ে সম্ভাষণ করলেন। মাসু অনুভব করলো ভদ্রলোকটি যেন একটু বেশি সময় নিলেন হাত জাগাতে, আর সেই সময়টুকু মাসুর বুকের তলায় ছোট্ট একটু কম্পন তুলল। মাসু বলল, ভালো? ভদ্রলোক বললেন, খুব ভালো, আরও ভালো এই যে তোমার সঙ্গে দেখা হয়ে গেল। মাসু আবার আরিগাতো বলল। খানিকটা পথ একসঙ্গে হাঁটল তারা। ভদ্রলোক জাপানি মেয়ের নমুনা হিসেবে মাসুর একটি ছবি তুলতে অনুমতি চাইলেন। মাসু গড়রাজি হবার কোনো কারণ দেখল না। এই সূত্রটি ধরেই আনাগোনা আরম্ভ হলো। ছবি দিতে আসা, ছবি তুলতে দেওয়ার কৃতজ্ঞতা স্বরূপ একজন নিয়ন্ত্রণ করা, তার আবার পাল্টা নিমন্ত্রণ। এইসব করতে করতে পরিচয়টা ঘনিষ্ঠ হলো। কিছুদিনের মধ্যে দেখা গেল তারা প্রায়ই নির্ধারিত সময় দেখাশোনা করছে। মাসু বুঝতে পারল তার দুর্বলতা। তার বিবেক তাকে অনেক ধমকালো, কিন্তু শোধরাতে পারল না। এই টান বড় ভীষণ টান। মাসু প্রেমের শেষ সোপানে গিয়ে পৌঁছালো। এদিকে চিঠি না পেয়ে পেয়ে অস্থির হয়ে উঠল তোশিও। টেলিগ্রামের উপর টেলিগ্রাম আসতে লাগলো। মাসু যেমন বিব্রত হলো তেমনি বিরক্তও হলো। গুরুজনরা প্রশ্নে প্রশ্নে অস্থির করে তুললেন। তোশিও সম্পর্কে কবে যে কেমন করে একটা দায়িত্ববোধ জন্মে গেছে মাসু তা জানে না। বুকের একটা শিরাতে টান ধরল। আই যার করুক, তোশিওকে সে ঠকাতে পারে না, তোশিওকে বঞ্চনা করতে পারে না। রাত্রিগুলো তার চোখের জলে ভেসে যেতে লাগলো, দিনগুলো প্রেমের স্রোতে। শেষে নিজের সঙ্গে একা হতেই তার ভয় আরম্ভ হলো। মনে হলো রাত্রি নামক কোনো বিশ্রামের সময় না থাকলে বুঝি বেঁচে যেত সে। ভদ্রলোক 6 মাসের জন্য এসেছিলেন। লেখালেখি করে আপ্রাণ চেষ্টায় কাজের মেয়াদ আরও 3 মাস বাড়িয়ে নিলেন। বছরের শেষে তোশিও দেশে ফিরল। সে বুদ্ধিমান ছেলে, মাসুর পরিবর্তন বুঝতে পেরেছিল, কিন্তু এতটা ভাবেনি। এসে স্তম্ভিত হলো, কিন্তু কিছু বলল না। বলা তার স্বভাব নয়। এবার আর ফিরে গেল না সে। চুপচাপ বাড়িতেই দিন কাটাতে লাগলো। তার মা বাবা তার বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। তোশিওর মতামতের অপেক্ষা না করে দিকবিদিকে মেয়ে খুঁজতে লাগলেন। কিয়োটো শহরে হায়াসিরা বিখ্যাত পরিবার। তোশিও হায়াসি বিখ্যাত ছাত্র। মেয়ের বাপেরা ঝাঁকে ঝাঁকে এসে ছেঁকে ধরল। তোশিও বলল, সব ফিরিয়ে দাও, মেয়ে আমি নিজে পছন্দ করেছি। কাকে? কাকে? হায়াসি স্বামী স্ত্রী হুমড়ি খেয়ে পড়লেন। তোশিও বলল, সময় হলে বলবো। ছেলে তাদের সব বিষয়ে ভালো, যেমন বাধ্য তেমন নম্র, কিন্তু এই এক বিষয়ে মা বাপকে উতলা করলো সে। উতলাও বেশি, নিজেই সবচেয়ে বেশি হলো। তার খাওয়ার ঠিক রইল না, নাওয়ার ঠিক রইল না। মাত্র 3 মাসের জন্য থিসিসটা কমপ্লিট করলো না। মাঝখান থেকে একটা ছোট স্কুলে মাস্টারি নিয়ে বসলো। সারাদিন চুপচাপ নিজের ঘরে বসে থাকে, আর সময় মতো স্কুলে যায়। তোশিওকে ভালোবাসতো সবাই, বন্ধুরা তাকে প্রাণ তুল্য ভাবত। মাঝে মাঝে তারা এসে জোর করে নিয়ে যেত এখানে ওখানে, সিনেমা অথবা থিয়েটারে। ওই যাওয়া পর্যন্তই, প্রাণ থাকতো না তাতে। তোশিওর মা বাবার অশান্তির সীমা রইল না, এবং কেউ কিছু না বললেও তারা বুঝে নিলে এর মূল কারণ মাসু। 2 পরিবারের এতদিনের বন্ধুত্বতায় একটি অলক্ষ্য ফাটল ধরল। জার্মান ভদ্রলোকটির সঙ্গে মাসু যতই প্রেমে আসক্ত হোক না কেন, তোশিওর কথা সে তা বলে মন থেকে উচ্ছেদ করতে পারল না। কেন পারল না তাও মাসু জানে না। খবরাখবর সবই তার কানে যায়। মন খারাপ হয়, নিজেকে ফেরাতে চেষ্টা করে, লাভ হয় না। কোনো এক বিকালে মাসু যখন কলেজ থেকে একটা পার্কের পাশ দিয়ে বাড়ি ফিরছিল, হঠাৎ তাকিয়ে দেখলো পড়ন্ত বেলার রোদে একটা নিচু গাছের তলায় একটি উঁচু নিচু কৃত্রিম ছোট পাহাড়ের একটি পাথরে তোশিও বসে আছে। এক ধাপ নিচে আর একটি পাথরে অন্য একটি বিদেশি মেয়ে। দৃশ্যটা বিকেলের সঙ্গে মিলিয়ে ছবির মতো। মাসু যেতে যেতে হোঁচট খেলো, দাঁড়ালো, শেষে হন হন করে চলে গেল। বাড়ি গিয়ে মনে হলো খিদে নেই। সন্ধেবেলা বেরোতে গিয়ে মনে হলো শরীর খারাপ। নিজের ঘরে ঢুকে বিছানায় শুয়ে মনে হলো মানুষ যাত্রার মতো বিশ্বাসঘাতক আর কেউ না। তোশিওকে সে প্রায় 2 বছর পরে দেখল। সত্যিই অনেকটা রোগা হয়েছে। মাথার চুলগুলো অবিন্যস্ত, গালের দাড়িও যথোচিত পরিচ্ছন্নভাবে কামানো নয়।
তবু মনে হলো আগের চেয়ে দেখতে যেন অনেকটা বেশি সুন্দর হয়েছে। আর প্রণয়িনীটিকে সামনে নিয়ে মুখের যেরকম আত্মহারা ভাব ছিল, সেরকম ভাব মাসু অন্তত কোনোদিন দেখেনি। পুরুষজাতকে মাসু ধিক্কার দিল, তাদের ভালোবাসার বড়াইয়ের মুখে ছাই দিল। শুধু মাসুই নয়, এরপরে পরিচিতদের মধ্যে আরও অনেকে তোষিওকে নানা জায়গায় ওই মেয়েটির সঙ্গেই ঘোরাফেরা করতে দেখল। কিছুদিনের মধ্যে একটা চাপা ফিসফাসও আরম্ভ হলো। শোনা গেল মেয়েটি তোষিওর স্কুলেরই একজন শিক্ষয়িত্রী। সবাই ওয়াক্থু করলো, বলল শেষে নাকি তোষিও হাসি ওই একটা কুৎসিত বিদেশি শিক্ষয়িত্রীর পাল্লায় পড়ে মাথা মুড়ালো। মনে মনে মাসু ওয়াক্থু না করে পারল না। ততদিনে জার্মান ভদ্রলোকটি নিজের দেশে চলে গিয়েছিলেন। আসলে ভদ্রলোকটি বিবাহিত। মাসুকে দেখার আগে স্ত্রীর সঙ্গে তার কোনো বিরোধ ছিল না, আর মাসুকে দেখার পরে মাসুকে যতটা ভালোবাসছেন স্ত্রীর প্রতি বর্তমানে তার চেয়ে অনেক কম আকর্ষণ অনুভব করলেও জীবন থেকে তাকে একেবারে বাদ দেবেন এরকম একটা কথা তিনি ভাবতেই পারেন না। তার উপরে 2টি বাচ্চা আছে। সুতরাং মাসুর বিষয়ে তার যত দুর্বলতাই থাকুক, আর বেশি দিন এখানে থাকা তার পক্ষে সম্ভব হলো না। অথচ মাসুকে এভাবে রেখে নিজের দেশে ফিরে যেতে যথেষ্ট কষ্ট হলো তার। মাসুর ভাষায় ভদ্রলোকটি সৎ। মাসুর সঙ্গে পরিচয়ের অনতি পরেই তিনি মাসুকে স্ত্রীর কথা জানিয়েছিলেন। তবুও মাসু ভাসিয়ে দিয়েছিল নিজেকে। জার্মান ভদ্রলোক নিয়মিত চিঠি লিখছিলেন তাকে। মাসুকে হয়তো তিনি অকারণে একটা অশান্তির মধ্যে ফেললেন এই ভেবে অনুতাপ করছিলেন। মাসু জবাব দিয়েছিল অনুতাপ করবার কোনো কারণ নেই, কেননা মাসুর জীবনে এমন একটি বাধা আছে যার জন্য সেই জার্মান ভদ্রলোক যদি কখনো তার পাণিপ্রার্থীও হতেন, মাসুর নিজেই তার প্রতিবন্ধক হতো। মাসু শুধু তাকেই না, আরও একজনকে ভালোবাসে। সে ভালোবাসার প্রকৃতিটা যে কি তা অবশ্যই সে জানে না। শুধু এটা জীবনে তার সুখী হবার অধিকার নেই। এরপর সেই ভদ্রলোকের চিঠির সুর আস্তে আস্তে অন্যরকম হয়ে আসছিল। তিনি তাকে সেই আর একজন ভালোবাসার পাত্রটিকে বিয়ে করে সুখী হতে উপদেশ দিচ্ছিলেন। মাসুর মনে কিন্তু সেই ভদ্রলোকের সঙ্গে শত স্মৃতি বিজড়িত দিনগুলো তখনও জলজল করছিল। অথচ যে মুহূর্তে তোষিয়ের সঙ্গে অন্য একটি মেয়েকে যুক্ত হতে দেখল, সব ভুলে গেল। যেন সর্বনাশ হয়ে গেল তার। পরীক্ষার আর বেশি বাকি ছিল না, কিন্তু পরীক্ষা দিল না সে। অসুস্থতার ভান করে পড়ে রইল বিছানায়। মা বাবার একমাত্র সন্তান সে, তার উপরে যথেষ্ট বয়স হয়েছে। যত বিরক্তই হন, বিশেষ কিছু বলতেও পারেন না। বাবা তো মোটামুটি টোকিওতেই থাকেন, তার বেশি দেখেন না, বোঝেনও না। যত যন্ত্রণা মার। এই করে করে আরো 6 মাস কেটে গেল। তারপর একদিন শোনা গেল তোষিও বিয়ে করছে। যেদিন খবরটা কানে পৌঁছালো, কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলল মাসু। মাসুর মা রেগে গিয়ে বললেন, আর যদি তুমি বাড়াবাড়ি করো, আমি কালই তোমার বাবাকে আসতে টেলিগ্রাম করব। তিনি এসে তোমাকে টোকিওতে নিয়ে যাবেন। আমি কিছুতেই আর এখানে রাখবো না। মার মনে মা রাগারাগি করতে লাগলেন। মাসুর মনে কাঁদতে লাগলো। শেষে একদিন নির্জনে তোষিওকে ফোন করলো সে। হ্যালো, আমি মাসু বলতে গলা কাঁপল তার। মাসু? ওপিটের গলাও অকম্পিত শোনা গেল না। মাসু বলল, আমার অভিনন্দন। তোষিও বলল, আরিগাতো। আশা করি খুব সুখে আছো। হয়তো। ভাবি স্ত্রীটি নিশ্চয়ই মনোমতো হয়েছে। তোমার কি আর কোনো জরুরি কথা আছে? এগুলো কি যথেষ্ট জরুরি নয়? না। আজকাল তবে কি ধরনের কথা অথবা কার কথা তোমার বিশেষ জরুরি বলে বোধ হয়? মাসু, নিজেকে কোনো কারণেই ছোট করো না। এখন তো আমাকে তোমার ছোটই মনে হবে। কিছু মনে করো না, আমার ঘুম পেয়েছে, আমি ফোন ছেড়ে দিচ্ছি। রেগে অস্থির হয়ে মাসু নিজেই ফোন রেখে দিল। কিন্তু সেই রাগ তাকে আরও উত্তেজিত করল। খানিকক্ষণ বিছানায় ছটফট করে আবার টেলিফোন তুলল সে। শোনো। বলো। এই তোমার মুখে আমি অনেক বড় বড় কথা শুনেছিলাম। আমাকে তুমি যত অভদ্র ভাবো, হয়তো আমি ততটা নই। বড়াই করা আমার স্বভাব নয়। কেবল চুল দাড়ি রেখে ময়লা জামা কাপড় পরে পরীক্ষা না দিয়ে বিরহের বিজ্ঞাপন আটো, এই তো। তোষিও অভদ্র নয়, সেটা তো নিশ্চয়ই। মাসুও যে অভদ্র এমন কথা মাস কখনো ভাবেনি।
কিন্তু কি যে তার মনের ভাব তোষীয় সম্পর্কে তা সে এখনো এত বছর পরেও বুঝতে পারে না। সেই সময় তার যেন কোনো জ্ঞান গম্ভী ছিল না, ভদ্রতা অভদ্রতার কোনো প্রশ্নই উঠল না মনে। তোষীয় তার একান্ত তার, সেই দাবিতে যদি কেউ প্রতিবন্ধক হয়ে সে কোনো উপায়ে উচ্ছেদ করতেই হবে তাকে। কিন্তু সব বিষয়েই তোষীয় সংযত শান্ত। মাসু যখন তার চোখের সামনে অন্যের সঙ্গে নির্লজ্জের মতো প্রেম করে বেরিয়েছে, কই তখন তো তোষীয় এমন করেনি। অথচ তোষীয় যত কষ্ট হয়েছে তত কষ্ট কি মাসুর কখনোই হতে পারে? নিজের মনের দৈন্য দেখে লজ্জিত হওয়া উচিত ছিল মাসুর, কিন্তু হলো না। তোষীয়র জবাব শোনবার জন্য শক্ত হাতে ফোন ধরে রইল। একটু দেরি করে যেন বেদনায় বিদীর্ণ হয়ে তোষীয়র গলা ভেসে এলো, তুমি বড় নিষ্ঠুর। আর তুমি হতে পারলে ভালো হতো। তোমার নিজের ধারণায় তুমি যত বড় তত বড় তুমি নও। আমার ক্লান্ত লাগছে, আমাকে দয়া করো একটু, ফোনটা তুমি ছেড়ে দাও। তাই দিচ্ছি, কিন্তু তার আগে শুধু একটা কথা জানিয়ে দিই, তোমার মতো বিশ্বাসঘাতক দুনিয়ায় দুটো নেই। ঘটাং করে ফোন রেখে বিছানায় শুয়ে চোখের তপ্ত জলে বালিশ ভেজাতে লাগলো মাসু। 23 বছরের মাসু 13 বছরের বালিকার চেয়েও অবুঝ হয়ে গেল। খুব আশ্চর্য, পরের দিন ব্রেকফাস্ট করে মা যখন দোকানে বসতে গেলেন আর তাকে যখন গৃহকর্মের জন্য উঠতেই হলো, মন খারাপ করে বাগানে গিয়ে দাঁড়াতেই দেখল তোষীয় তাদের লতা ঘেরা বাঁশের গেটটি খুলে ভিতরে এলো। দেখিনি ভাব ধরে অন্যদিকে তাকিয়েছিল মাসু। তোষীয় বলল, আমাকে ডেকেছ? মুখ ফিরিয়ে একবার তাকিয়ে মাসু চোখ সরিয়ে বলল, না। তবে যে তোমার মা আমাকে আসতে বললেন। ও, মা বলেছেন তাই এসেছ, নিজে থেকে আসনি? হেসে ফেলল তোষীয়। মাসু বলল, খুব আনন্দ হয়েছে না? হাসি আর চাপতে পারছো না? আনন্দই বটে, কিন্তু কি হয়েছে তোমার? শুনলাম কান্নাকাটি করছো, খাচ্ছ না কেন? মিস্টার কেলনার কি চিঠিপত্র লিখছেন না অনেক দিন? তোষীয়র মুখে মিস্টার কেলনারের নাম উচ্চারণ হতে শুনে চমকে উঠল মাসু। তার মুখ লাল হয়ে উঠল। এরকম নামধাম সবই তোষীয়র জানা আছে, সে কথাটা জানতো না সে। মুখে তার কথা ফুটল না। তোষীয় বলল, তোমার মার একটা ভুল ধারণা হয়েছে, এসব কান্নাকাটির মধ্যে আমার হয়তো একটা পার্ট আছে। সেটা তো কত মিথ্যে, কিছুতেই বলতে পারলাম না তাকে। তাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, কথা দিয়েছি বলেই এলাম। ভেবো না কোনো সুযোগ নেবার উদ্দেশ্য আছে আমার। মাসু একেবারে চুপ। কিন্তু দুঃখ বেদনা কিছু না কিছু সকলেরই আছে। ঈষৎ উত্তেজিত তোষীয় অন্যমনস্কভাবে একটা চন্দ্রমল্লিকার কুড়ি ছিঁড়ে ফেলল। যার যারটা তার তার কাছে সব সময় অন্যের চেয়ে বেশি মনে হয়। তার সবচেয়ে আজ এইটাই আমার কাছে বেশি মর্মান্তিক লাগছে যে তোমার এই বেদনার জন্য তোমার মা শেষ পর্যন্ত আমাকে দায়ী মনে করলেন। মাসু পাথরের মতো স্থির। কিন্তু যাক সে কথা। তোষীয়র দীর্ঘশ্বাসটা চাপা রইল না। তুমি ভেবো না, সেই ভদ্রলোক ভালোই আছেন। আমাদের স্কুলে আমার এক বিদেশিনী বন্ধু আছেন, তিনি জাতিতে আমেরিকান। জার্মান ভদ্রলোকটি তিনি খুব ভালো করেই চেনেন। ভদ্রলোকটির স্ত্রীর মামাতো বোন। ভদ্রলোকটি নিজে জার্মান হলেও বিয়ে করেছেন একটি আমেরিকান মেয়েকে। ভদ্রলোক যখন এখানে এসে বসে তোমাকে মনে রেখে স্ত্রীকে ভুলে থেকে কষ্ট দিচ্ছিলেন, তিনি তখন আমার বন্ধুকে চিঠি লিখে জানতে চাইছিলেন ব্যাপারটা কি। আমার বন্ধু শুধু লিখে দিলেন, ভাবনার কিছু নেই, আমার কাছে তিনি তোমার কথা শুনেছিলেন। মন খুলে শুধু এই বন্ধুটির কাছেই কোনো এক দুর্বল মুহূর্তে সব আমি বলে ফেলেছিলাম। হাজার হোক, আমিও তো মানুষের অতিরিক্ত কিছু নই। মাসু দুঃখে লজ্জায় মিশে রইল মাটিতে। তার কোনো কথা শোনার জন্য অপেক্ষা না করে তোষীয় বিদায় নিল। এরপর তোষীয়র সঙ্গে আর মাসুর দেখা হয়নি। তোষীয় আবার ফিরে গিয়েছিল নিউ ইয়র্কে। এই 4 বছরের মধ্যে আর আসেনি সে। তার বাবা মা মধ্যে মধ্যে উড়ে গিয়ে ছেলেকে দেখে আসেন। ডক্টরেট হয়ে সে সেখানকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে ছাত্র পড়াচ্ছে। গল্প শেষ করে মাসু বিশীর্ণ রেখায় হাসল, বলল, সুতরাং আমার কি আর বিয়ের প্রশ্ন আছে না বয়স আছে? আমি বললাম, দুটোই আছে। কি উপায়ে? হাতের মুঠোয় চাপ দিয়ে কথার ঠাট্টার সুরাল্য মাসু। বললাম, সম্বন্ধ করে।
পাত্র হবেন তোষীয় হায়াসী, কন্যা আমাদের মাতসুমতো। তারপর মাসু কৌতুকে চোখ নামালো। আমি তেমনই গম্ভীর থেকে বললাম, প্রস্তাবটা স্বয়ং কন্যাকেই পাঠাতে হবে পাত্রের কাছে। পাত্র গ্রহণ করলে আনুষ্ঠানিকভাবে মা বাবারা বিয়ে দেবেন এবং সেই বিয়ের দিনই তারা পরস্পরকে দেখবে, তার আগে নয়। আর পাত্র যদি রাজি না হয়, মনে হচ্ছে সেটার সম্ভাবনা পরপারে। এত বিশ্বাস? নিজের মনকে জিজ্ঞেস করে দেখো না। মাতসুমতো অর্থপূর্ণভাবে হেসে উঠে দাঁড়ালো, বলল, গাড়ি এসে গেছে, চলো। পরের দিন সকাল 10টায় কিয়োটো শহর ছেড়েছিলাম। এয়ারপোর্টে বিদায় দিতে এসে আলিঙ্গনাবদ্ধ করে মাসু বলল, তুমিই আমার আসল বন্ধু। এই বলে চুমু খেলো। আমি সজল চোখে প্লেনে উঠতে উঠতে ভাবলাম, আমার কথাটা কি তবে মাসুর মনে ধরেছে? কি জানি। কেমন লাগলো আজকের গল্পটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। একটি লাইকের মাধ্যমে আমাদেরকে আগে পৌঁছাতে উৎসাহ দেবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি গল্পের সাথে।